বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু। এটি কারো ব্যক্তি বিশেষের সেতু নয়, কোনো দলের স্বপ্নের কিছু নয়। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক এক সরকার আসে, এক এক সরকার এক একটা ধাপ পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তো আজকে আমরা আলোচনা করব পদ্মা সেতুর সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত এবং বাংলাদেশের অন্যান্য চলমান রাজনৈতিক বিষয়। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, মুসলিম সাংবাদিক সম্পাদক জনাব মাহমুদুর রহমান, যিনি পদ্মা সেতুর নিয়ে যখন সমীক্ষা শুরু হয়, আলোচনা শুরু হয়, সেই সময় সেই 2001 থেকে 2005-এর বিএনপি সরকারের ওই সময়টায় জনাব মাহমুদুর রহমান বিনিয়োগ বোর্ডের উপদেষ্টা ছিলেন। সো অনেক কিছুই জনাব মাহমুদুর রহমানের নখদর্পণে। তো মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আপনার সঙ্গে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও সালাম জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক এবং মাহমুদ ভাই, আপনি যদি অনুমতি দেন, আমি একটু ইতিহাসের থেকে একটু অংশ দর্শকদের জানাতে চাই পদ্মা সেতুর সূচনার জায়গাটা থেকে। কারণ আপনারা জানেন যে 1994 সালের 10 এপ্রিল যমুনা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং যমুনা সেতুর হয়ে যাওয়ার পর 98 সালে এটি উন্মুক্ত হয়। এটি উদ্বোধন করেন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর করেছিলেন বেগম খালেদা জিয়া। এবং এর পর বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পরই আসলে পদ্মা সেতু নিয়ে একটি দাবি ওঠে। পদ্মা সেতু কোথায় হবে? এক পক্ষ দাবি ছিল যে এটা দৌলদিয়া, পাটুরিয়া, গোয়ালন্দ ওই জায়গা দিয়ে হবে। আরেক পক্ষের দাবি ছিল এটি মাওয়া জাজিরা পয়েন্টে হবে। আরেক পক্ষের দাবি ছিল এটি দোহার চর ভদ্রাসন বা চাঁদপুর ভেদারগঞ্জ হয়েও পদ্মা সেতুর একটা দাবি ওঠে। তো 2001 সালের 10 অক্টোবর বেগম খালেদা জিয়া সরকার গঠনের পর এটার এই 4টা সাইটের মধ্যে ফিজিবিলিটি স্টাডি করার জন্য তিনি নির্দেশ দেন এবং প্রাথমিকভাবে মাওয়া জাজিরা এবং পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে পদ্মা সেতুর জন্য স্থাপনের জন্য উপযুক্ত হিসেবে রিপোর্ট দেয় জাইকা, যেটি জাপানের যে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সেই জায়গা রিপোর্টে এটি বলা হয়। কিন্তু তখন আবার এটি নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষই অনড় অবস্থান, পাটুরিয়া দৌলদিয়া নাকি মাওয়া জাজিরা এই পয়েন্টে। তো এই সংক্রান্ত ডেইলি স্টারে বেশ কিছু রিপোর্ট আমি দর্শকরা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই সময়কার পত্রিকায় কিভাবে এই বিষয়গুলো এসেছিল। মূলত ডেইলি স্টারে বেশ কিছু সংবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো 2003 সালে আপনার জাপানি দাতা সংস্থা জাইকা এটার একটা ব্যয় সহ রিপোর্ট সাবমিট করে সরকারের কাছে এবং জাইকার সমীক্ষার ভিত্তিতে মাওয়া জাজিরা পয়েন্টকে চূড়ান্ত বলে ঘোষণা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2004 সালের 10 মার্চ পদ্মা সেতুর জন্য মাওয়ার এই পয়েন্টটাকে অনুমোদন দেন এবং মার্চের দ্বিতীয় সপ্তাহে এটি জনগণকে জানিয়ে দেওয়া হয়। এরপরেও তুমুল আন্দোলন হয়, মানে পাটুরিয়ায় হবে না ইয়েতে হবে, দুই পক্ষ অনড় অবস্থানে ছিল। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দৌলদিয়া পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু হবে, আগে প্রথমটি হবে মাওয়া জাজিরা পয়েন্টে। তো 2005 সালে 15 মে মাদারীপুরের শিবচরে এক জনসভায় বেগম জিয়া ঘোষণা করেন যে খুব শীঘ্রই পদ্মা সেতুর কাজ শুরু হবে এবং 2004 সাল থেকেই এটির আর্থিক সংস্থানের বিষয়ে আলোচনা শুরু হয়। 2004 সালে পদ্মা সেতুর জন্য লেভি আরোপের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেটি সে সময় বাতিল করে দেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান। তিনি বলেন যে জনগণের উপর অতিরিক্ত ব্যয় চাপানো যাবে না, সরকারের নিজস্ব সোর্স এবং বৈদেশিক অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে। এবং 2005 সালের 12 জুলাই থেকে 15 জুলাই 4 দিনের সফরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাপান সফরে যান। জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির সঙ্গে তিনি 14 জুলাই আনুষ্ঠানিক একটি বৈঠকে পদ্মা সেতুর প্রসঙ্গে ফান্ডিং এর ব্যাপারে বা সহযোগিতার ব্যাপারে তিনি
কথা বলেন। তো সেই বৈঠকে আপনি উপস্থিত ছিলেন মাহমুদ ভাই? জি, আমি ছিলাম। আমি সেই মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে একজন ছিলাম। তখন আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, সেই হিসেবে তার সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। তো এই জাপানের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে পদ্মা সেতুর অগ্রগতি বা কিভাবে আলোচনা হয়েছিল, এবং আমরা জানি যে জাপান আর্থিক সহায়তা দিতে প্রস্তুত ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছে জানতে চাই যে সেই সময় বিএনপি সরকারের ভূমিকা কি ছিল, বা এতটা সময় লাগলো কেন? মানে 2001 সালে ক্ষমতায় এসে 2005 সালেও আপনার যে যে যোগাযোগ বা বৈঠক সবকিছু মিলিয়ে আপনার ইয়েটা কি, বক্তব্যটা কি? তার আগে আমি একটু এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু যমুনা সেতু নিয়ে বলতে চাই। আপনি ঠিকই বলেছেন যে 1994 সালের 10 এপ্রিল এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তো ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে, যেদিন বিদেশ থেকে বিভিন্ন দাতা সংস্থার অতিথিরা এসেছিলেন এবং তাদেরকে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল যমুনা সেতুতে, এবং সেই দিন আওয়ামী লীগ হরতাল ডেকেছিল। তো এই প্রসঙ্গটি বলা দরকার। বাংলাদেশের জনগণ খুব সহজেই অতীত ভুলে যায়, কারণ আজকাল প্রায়ই শুনতে পাই যে বর্তমান যিনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেন যে পদ্মা সেতুতে ডক্টর ইউনূস অর্থ আটকানোর চেষ্টা করেছেন। বিশ্বব্যাংকের যে দুর্নীতির জন্য বিশ্বব্যাংক যে টাকা উইথড্র করে নিয়ে গেছিল লোন, সেটার জন্য শেখ হাসিনা প্রায়ই প্রফেসর ইউনূসকে দোষারোপ করেন, এবং তিনি বেগম খালেদা জিয়া সম্পর্কেও রীতিমতো তাকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে তিনি পানিতে ফেলে দেবেন, এবং প্রফেসর ইউনূসকে 3-4 বার চুমাবেন পদ্মা নদীতে। তো এই ভাষাগুলো তিনি বলেন কারণ তার রাগ হচ্ছে যে ষড়যন্ত্র নাকি হয়েছিল যাতে করে পদ্মা সেতু শেখ হাসিনা করতে না পারে। তো সেক্ষেত্রে আমরা যদি 1994 সালে ফিরে যাই, তাহলে তো ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনেই শেখ হাসিনা ষড়যন্ত্র করেছিলেন যাতে যমুনা সেতু বাংলাদেশে না হতে পারে। তো সেই যমুনা সেতু তিনি আবার তার পিতার নামে এখন পরিবর্তন করেছেন। যমুনা সেতু এখন বঙ্গবন্ধু সেতু করেছেন শেখ হাসিনা। তো তার এতটুকু লজ্জাবোধ নাই, বাংলাদেশ থেকে লজ্জাসরণ উঠে গেছে সব, যে এতটুকু লজ্জাবোধ নাই যে সেতুর ভিত্তিপ্রস্তরের দিনে তিনি হরতাল ডেকেছিলেন, সেই সেতুকেই আবার তার পিতার নামে তিনি নামকরণ করেছেন। তো এই ইতিহাসগুলো বলা দরকার, বাংলাদেশের জনগণ ভুলে যায়। এবং 94 সালের ঘটনা তো বেশ অনেক দিন হয়ে গেছে, 22 আর 6 28 বছর হয়ে গেছে। কাজেই এগুলো একটু স্মরণ করিয়ে দিলাম আমি। আর এখন আমি আপনার প্রশ্নের জবাবে ফিরে আসছি। বেশি সময় লাগেনি, আপনি যেটা বলছেন বেশি সময় লেগেছে, এই কথাটি ঠিক না। কারণ হচ্ছে যে প্রথমে তো আপনার সমীক্ষা করতে হবে, তাই না? ফিজিবিলিটি স্টাডি না করে তো আপনি এত বড় প্রজেক্ট করতে পারবেন না। তো ফিজিবিলিটি স্টাডিও তো জাইকা করেছিল, জাপানের সংস্থা, এবং ফিজিবিলিটি স্টাডিতে 2 বছর সময় লেগেছিল। 2003 থেকে 2005 এই 2 বছর লেগেছিল ফিজিবিলিটি স্টাডিতে। এবং ফিজিবিলিটি স্টাডি শেষ হওয়ার পরে এই জাপান সফরে গেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং যার সঙ্গে আমিও ছিলাম, এবং দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমি উপস্থিত ছিলাম। তো সেই বৈঠকে যে আলোচ্য সূচি ছিল তার মধ্যে একটি ছিল পদ্মা সেতুর জন্য অর্থায়ন, এবং বেগম খালেদা জিয়া খুব জোরালো ভাষায় অনুরোধ করেছিলেন জাপানি প্রধানমন্ত্রী মিস্টার কোইজুমিকে যাতে করে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করে, এবং কোইজুমি অন প্রিন্সিপাল তিনি সম্মত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে জাপানও অর্থায়ন করবে, কারণ আপনি জানেন যে এর আগে মেঘনা নদীতে কিন্তু জাপানি অর্থায়নে সেতু নির্মিত হয়েছে। কাজে জাপান পদ্মা সেতুতেও তার ইন্টারেস্টেড ছিল, এবং আরো যেটা বলা হয়েছিল যে এডিবিও হয়তো এই লোনে চলে আসতে পারে। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে এডিবিতে জাপানের সব থেকে বেশি শেয়ার, এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে জাপানের খুবই প্রভাব সেখানে। এবং কিন্তু তারপরে তার সময় বেশি ছিল না, আর মাত্র 1 বছর ছিলেন ক্ষমতায় বেগম খালেদা জিয়া, কারণ তিনি 2006 সালের অক্টোবর মাসে তার মেয়াদ শেষ হয়ে যায়, এবং মেয়াদ শেষে তো সরকার পরিবর্তন হয়, কিভাবে হয় এগুলো আপনারা সবাই জানেন। 11 চলে আসে,
মাহমুদ ভাই, এই 2006 সালেই বিএনপির ক্ষমতার শেষ দিকেই আপনার পদ্মা সেতুর এই প্রকল্পের র্যাব এবং ইএমপি সম্পন্ন হয় এবং হ্যাঁ, সেতুটি এবং সেখানে আরেকটি ঘটনার কথা আপনাদের বলা দরকার। একটু আগে আপনি বলছিলেন যে কোথায় হবে পদ্মা সেতুটি, মানে জায়গাটি কি নির্বাচন নিয়ে, এবং সেটা নিয়েও কিন্তু সমীক্ষা হয়েছিল। এই জায়গার সমীক্ষার একটা পার্ট ছিল যে কোথায় পদ্মা সেতু হবে, এবং তারা দুই জায়গার কথা বলেছিল। এখন যেখানে পদ্মা সেতু, যেখানে শেষ পর্যন্ত নির্মিত হলো, এবং পাটুরিয়া এবং গোয়ালন্দ, এই দুটোর কথা বলেছিল। এবং তারপরে আপনি দেখুন যে তৎকালীন সরকার রাষ্ট্রের মানে রাষ্ট্রের কথা কতটা চিন্তা করেছে, সেটার একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে। তখন সিদ্ধান্ত নেয়ার কথা হয় যে কোথায় সেই সেতু নির্মিত হবে। তখন বেগম খালেদা জিয়া একটা কমিটি করে দেন, এবং সেই কমিটি তারা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন যে কোথায় সেতুটি হবে। এবং সেতুটি এখন যেখানে আছে সেটা হওয়ার মূল কারণ যেটা ছিল সেটা হলো চালনা বন্দর, যাতে এই সেতুটি হলে চালনা বন্দরের জন্য এটা উপকার হবে, খুলনার উন্নয়ন হবে এবং খুলনা বিভাগের উন্নয়ন হবে। এছাড়া খুলনাতে যে ইপিজেড যেটা আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন যেটা আছে, সেটাও চিন্তা করা হয়েছিল যে এই সেতুটি যদি হয়ে যায় তাহলে ওখানকার এক্সপোর্ট প্রসেসিং জোনে লোকজন ইনভেস্টমেন্ট করতে আরো উৎসাহিত হবে, বিদেশিরা উৎসাহিত হবে। এই সমস্ত বিবেচনা করেই কিন্তু পদ্মা সেতুর এই জায়গাটি সিলেক্ট করা হয়েছিল। সেই সময় কিন্তু রাষ্ট্রের স্বার্থ দেখা হয়েছে, রাজনীতি দেখা হয় নাই। রাজনীতি দেখা হলে কিন্তু আপনারা জানেন যে পদ্মা সেতুর ওই এলাকা গোপালগঞ্জের উপর দিয়ে গেছে, কিংবা মাদারীপুর শরীয়তপুরের এখান দিয়ে গেছে, সেখানকার লোক বেশি উপকৃত হবে এবং তারা সচরাচর নৌকায় ভোট দিয়ে থাকে। কিন্তু তৎকালীন সরকার এটা বিবেচনায় নেয় নাই। বিবেচনায় নিয়েছিল যে কোথায় সেতু নির্মাণ হলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে লাভবান হবে। এবং সেই কারণেই 2006 সালে আপনি যেটা বললেন, সেই সময় ফাইনাল ডিসিশন হয়ে যায় যে প্রথম পদ্মা সেতুর জায়গা এই মাওয়াতে হবে, এবং দ্বিতীয় পদ্মা সেতু যদি হয়, তখনও তো সরকার সবে তারা চলে যাচ্ছে সেই সরকার, দ্বিতীয় পদ্মা সেতু যদি নির্মিত হয় সেটা হবে পাটুরিয়া এবং গোয়ালন্দে। যদিও আপনি একটু আগে বলেছেন যে যথেষ্ট আন্দোলন হয়েছিল, কিন্তু পাটুরিয়া গোয়ালন্দ হওয়ার জন্য যথেষ্ট আন্দোলন হয়েছিল, কিন্তু রাষ্ট্রের সার্বিক স্বার্থ দেখে, ইকোনমিক ভায়াবিলিটি এটা চিন্তা করে বর্তমানে যেখানে পদ্মা সেতু হয়েছে এই জায়গাটি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তারপরে একাগারের সরকার আসার পরে এটার বাজেট তৈরি করে, সেগুলো আপনারা সবই জানেন। আমি একটা জিনিস একটু যোগ করতে চাই আপনার সাথে, যে 2005 সালের জাপানের সফরের পরে বাংলাদেশের জাপান এমবেসি তারা কিন্তু আপনার মেকিং এ ব্রিজ বিটুইন জাপান এন্ড বাংলাদেশ এই শিরোনামে একটি প্রায় 80 পৃষ্ঠার একটি বই প্রকাশ করে, এবং জাপান বাংলাদেশের যেই আর্থিক সাহায্য বা বিভিন্ন রকমের যে বহুমুখী বন্ধুত্বপূর্ণ যোগাযোগ সে ব্যাপারে তারা তুলে ধরে, এবং পদ্মা সেতুর ব্যাপারেও তারা তুলে ধরে। এই যে আপনি ডকুমেন্টটা দেখালেন, এই ডকুমেন্টের সম্ভবত 7 নম্বর পৃষ্ঠায় পদ্মা সেতুর আলোচনা করেছেন তৎকালীন জাপানি রাষ্ট্রদূত মিস্টার হরিগুচি। তো এবং মাহমুদ ভাই 2007 সালের আপনার জাইকা এবং যমুনা মাল্টিপারপাস ব্রিজ অথরিটির সমীক্ষায় পদ্মা সেতু প্রকল্পের ব্যয় প্রাক্কলন ধরা হয় 12,000 কোটি টাকা। এবং বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে এটি 10,000 কোটি টাকার মধ্যে রাখার যায় কিনা ব্যয়টাকে। এবং 2007 সালের 11ই আগস্ট একনেকে পদ্মা সেতুর প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং বরাদ্দ ধরা হয় 10,161 কোটি টাকা। তো ব্যয় নিয়ে আমরা কথা বলবো মাহমুদ, তার আগে একটি বিষয় যাই, যে এই যে ধরেন বর্তমান সময়ে আমি যে পত্রিকাগুলো দেখি বা আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনি, তাতে মনে হয় যেন পদ্মা সেতুর সূচনা থেকে এই পর্যন্ত সকল কিছুই আওয়ামী লীগের অবদান, আওয়ামী লীগের স্বপ্ন, আওয়ামী লীগই এত কিছু করেছে। আসলে তার আগে এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া বিএনপি সরকারের সময়ে সম্পন্ন হলো, মানে সয়েল টেস্ট থেকে শুরু করে ফিজিবিলিটি স্টাডি সব করে তাকে সিদ্ধান্ত নিতে হয়।